নিজের বন্ধু হান্নাকে সকালের শুভেচ্ছা জানাতেই স্কুলের সুন্দরী মেয়ে মিকো ভয়ে যেন পাথর হয়ে যায়। কারণ গতকাল থেকে সে হঠাৎ করেই এমন এক ক্ষমতা পেয়েছে যার মাধ্যমে সে প্রতিনিয়ত দেখতে পাচ্ছিল আত্মা। শুনতেই বিষয়টি খুবই ভয়ঙ্কর, কেননা দিনেও হঠাৎ করে যদি আত্মার সঙ্গে কেউ মুখোমুখি হয় তাহলে সাধারণ মানুষ মোটেও সেটি সহ্য করতে পারবে না। এই দিন স্কুলে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল। এই সময় আমরা পরিচিত হই মিকো নামের একটি মেয়ের সঙ্গে। সে ক্লাস মনিটর এবং তার প্রিয় বন্ধু হান্না। সেই দিন মিকো ও হান্না ক্লাস বোর্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা ঠিক করছিল কে নাচবে, কে খাবারের ব্যবস্থা করবে ইত্যাদি। ক্লাসের পরিবেশ ছিল খুবই আনন্দময় এবং সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু ভোট গণনার সময় ঘটে অদ্ভুত ঘটনা। একটি বিষয়ের জন্য 15 জন ভোট দেয় আর অন্য বিষয়েও 15 জন। ক্লাসের গর্ভবতী শিক্ষক আড়াই বিভ্রান্ত হয়ে যান, কারণ সেই দিন মোট 29 জন ছাত্র উপস্থিত ছিল এবং প্রত্যেকজন শুধুমাত্র একবার ভোট দিতে পারত, অর্থাৎ গণনা ঠিক হয়নি। মিকো ও হান্না আবার গণনা করার সিদ্ধান্ত নেয়। এবার হান্না মাত্র 14 জন দেখতে পায়, কিন্তু মিকো আবার 15 জন গণনা করল। সেই 15তম ছাত্র আসলে একটি আত্মা ছিল। মিকো হতবাক হয়ে স্থির হয়ে যায়, কিন্তু কিছুই বলে না। সে বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করে। বাড়ি ফেরার পথে মিকো ভাবতে শুরু করে হয়তো সে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু বাসে অন্য একটি আত্মা দেখে সে। এটা ছিল আরও ভয়ঙ্কর। আত্মাটি তাকে ঘুরে দেখছিল এবং হাসছিল, আর মিকো ভয়ে কেঁদে ফেলে। এর আগে এমন কিছু কখনোই ঘটেনি। পরে পার্কে মিকো ইউটিউবে একটি ভিডিও দেখে, যেখানে বলা হয়েছে কিছু মানুষের ভেতরে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি থাকে যারা মূলত সাইকিক, আর তারা আত্মা দেখতে পায়। তখন মিকো বুঝতে পারে হয়তো তার সাইকিক ক্ষমতা হঠাৎ জাগ্রত হয়েছে। বাড়ি ফেরার পথে সে রাস্তার পাশে এক ছোট্ট ছেলের আত্মা দেখতে পায়। সে তাকে উপেক্ষা করে, কিন্তু হঠাৎ ছেলেটি বলে, তুমি কি আমাকে দেখছো? এতে মিকো এত ভয় পায় যে সে দৌড়ে বাড়ি চলে যায়, কিন্তু আত্মাটি পুরোটা পথ তার পিছু নেয়। এরপর বাড়িতে আমরা মিকোর ভাই কোসুকু এবং পিতা মামুরের সঙ্গে পরিচিত হই। এ সময় মিকো কারোর সঙ্গে কথা বলে না এবং সরাসরি তার ঘরে চলে যায়। পরে রান্নার সময় সে আরেকটি ইউটিউব ভিডিও দেখে, যেখানে বলা হয় যদি কখনো আত্মা দেখেন তাকে সবসময় উপেক্ষা করতে হবে, না হলে তারা আপনাকে অনুসরণ করবে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছোট ছেলের আত্মাটি ইতিমধ্যেই চলে এসেছে মিকোর বাড়িতে এবং পরিবারের সঙ্গে বসে টিভি দেখছিল। এরপর মিকোর মা টোকো বাড়ি ফেরে এবং খুব ক্ষুধার্ত ছিলেন তিনি। মিকো সবার জন্য ডিনার প্রস্তুত করে এবং ভাইকে মেয়োনিজ দিতে গিয়ে কোনো সাড়া পায় না। ভাই টিভিতে ব্যস্ত ছিল, আর সেই ছোট ছেলের আত্মাটি মেয়োনিজটি ধরে। এতেই মিকো ভয়ে চিৎকার করে ওঠে। যদিও তাকে আত্মা উপেক্ষা করতে হতো, এবার সে তার নীরবতা ভেঙে দিল। সবশেষে সবাই ডিনার খেয়ে শেষ করে, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে মিকোর জীবন আর কখনো স্বাভাবিক হবে না। পরের দিন স্কুলে যাওয়ার পথে মিকো আবার অন্য একটি আত্মা দেখতে পায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা শুধু একজন বৃদ্ধ ছিল যে তার হারানো চাবি ফেরত দিতে এসেছিল। আর তাই মিকো আনন্দের সঙ্গে ক্লাসে যায়। স্কুলের গেটে হান্নার সঙ্গে আবার দেখা হয়, কিন্তু হঠাৎ মিকো ভয়ঙ্কর কিছু দেখতে পায়। হান্নার কাঁধে একটি শয়তানি আত্মা বিশ্রাম নিচ্ছে। মিকো শান্ত থাকার চেষ্টা করে এবং আত্মাটিকে উপেক্ষা করে। পরবর্তীতে সে জানতে পারে হান্না গতকাল একটি শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়েছিল। তখন মিকো বুঝল সেই আত্মা নিশ্চয় হান্নার সঙ্গে শেষকৃত্য থেকেই পিছু নিয়েছে। এবার মিকো আত্মা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে শুরু করে। সে জানতে পারে কোনো আধ্যাত্মিক প্রভাবিত ব্যক্তিকে মন্দিরের ভেতরে নিয়ে গেলে আত্মা চলে যায়, কারণ আত্মা কোনো গোপন বা পবিত্র স্থানে প্রবেশ করতে পারে না। এরপর তারা খাবার খেতে বসে, যেখানে আমরা জানতে পারি হান্না মিষ্টি খাবার ভালোবাসে এবং অতিরিক্ত মিষ্টি খায়। এই কারণেও তার শরীর আত্মাদের কাছে আকর্ষণীয়। সম্ভবত এই কারণে আত্মাটি তার সঙ্গে লেগে আছে। অর্থাৎ আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা সাবধানে থাকবেন, কেননা। যাই হোক, মিকো হান্নাকে সাহায্য করতে ক্লাসমেটের কাছ থেকে লবণ ধার নেয় এবং তা হান্নার দিকে ছুঁড়ে মারে, কিন্তু এতেও কাজ হয় না। আত্মা এখনও তার সঙ্গেই আটকে আছে। লাঞ্চের পর সকল ছাত্ররা অডিটোরিয়ামে জমায়েত হয়। সেখানে আমরা পরিচিত হই ইউরিয়ার সঙ্গে, যিনি ফটোগ্রাফি ক্লাবে কাজ করেন। তিনি মিকো এবং হান্নাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। তার পাশে ছিলেন আখিও,
তার বন্ধু, যিনি ছাত্র পরিষদের সভাপতি হিকারির সঙ্গে হাঁটছিলেন। হিকারি উৎসবের নাচের লটারি সম্পর্কে বক্তৃতা দেন, যেখানে শুধুমাত্র নির্বাচিত ছাত্ররা নাচতে পারবে। দুঃখের বিষয় হলো হান্নার নাম নির্বাচিত হলো না। কিছুক্ষণ পর জানা যায় যে ইউরি ও আকিও আত্মা দেখতে পারে এবং তারা হান্নার কাঁধে থাকা সেই দুষ্ট আত্মার হাত লক্ষ্য করে। এদিকে অডিটোরিয়ামে আরেকজন পুরুষ আত্মা প্রবেশ করে। সে সরাসরি তাকাচ্ছিল গর্ভবতী শিক্ষিকার পেটের দিকে। মিকো সেটা দেখতে পায়। আত্মা ধীরে ধীরে শিক্ষিকার কাছে এগোতে থাকে, যেন তার পেটে থাকা সন্তানটিকে ক্ষতি করতে যাচ্ছে। মিকো তা রোধ করার জন্য ভুয়া পেট ব্যথা দেখায় এবং হান্না ও শিক্ষিকাকে অডিটোরিয়ামের বাইরে বের করে নিয়ে আসে। ইউরি ও আকিও এটি দেখে এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারে মিকো সাইকিক শক্তিধর। পরে ইউরি মিকো ও হান্নার ছবি তোলে এবং বিশেষভাবে সেই দুষ্ট হাতের দিকে জুম করে। সে জানতে চায় ছবিটি কেমন দেখাচ্ছে, কিন্তু মিকো তখন আত্মা উপেক্ষায় মনোযোগী ছিল, তাই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এরই মধ্যে কিছু মেয়েরা ইউরিকে তাচ্ছিল্য করতে শুরু করে এবং তাকে চলে যেতে বাধ্য করে, কেননা আগে ইউরি সবাইকে বলেছিল সে আত্মা দেখতে পায়। এরপর স্কুলের সবাই তাকে পাগল বলে ডাকতে শুরু করে। এদিকে মিকো মনে করে ইউরি হয়তো এমন একজন ব্যক্তি যে তাকে সাহায্য করতে পারে। সব ছাত্র চলে গেলে আকিও মিকোর কাছে এসে একটি ভয়ঙ্কর গল্প বলে, যেখানে কয়েক বছর আগে স্কুল উৎসবের একটি ভূমিধস ঘটেছিল, যা পুরনো ভবন ধ্বংস করে দেয়। ওই দুর্ঘটনায় 50 জনের বেশি ছাত্র মারা যায় এবং তাদের আত্মা এখনও স্কুলে ঘুরে বেড়াচ্ছে। তারা ভয়ঙ্কর নয়, কিন্তু প্রতি বছর উৎসবের সময় যে সময় তারা মারা গেছে তাদের আত্মা সক্রিয় হয়ে ওঠে। এতে বোঝা যায় কেন মিকো সম্প্রতি স্কুলে এত বেশি আত্মা দেখছে এবং উৎসব শেষ না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে। কিন্তু গল্প এখনও শেষ নয়। আকিও স্বীকার করে যে তিনি নিজে একটি আত্মা, তিনি মৃত এবং কেবল মিকো ও ইউরি তাকে দেখতে পারে। তিনি সতর্ক করেন যে স্কুলে কেউ উৎসবের জন্য ভুতুরে বাড়ি তৈরি করার পরিকল্পনা করছে। যদি তা হয় তাহলে স্কুলের সব আত্মায় সক্রিয় হয়ে যাবে। এই সময় আকিও বলে মিকোকে দ্রুত হান্নাকে সাহায্য করতে হবে, না হলে সে আত্মার দ্বারা প্রভাবিত হয়ে যাবে। এই সময় মিকো কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং সে এখনও আত্মা উপেক্ষা করার চেষ্টা করছিল। পরবর্তীতে মিকো হান্নাকে একটি সুরক্ষামূলক তাবিজ দেয়, কিন্তু হান্না সেটি পরার মুহূর্তেই তাবিজ ভেঙে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মিকো সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিছু ভয়ঙ্কর ঘটছে। বিশেষ করে এখন সে দেখে সেই দুষ্ট আত্মার হাত হান্নার পেটের দিকে পৌঁছে গেছে। হঠাৎ হান্না মিষ্টির জন্য বেকারিতে দৌড়ায়, কারণ সে আত্মাকে তাকে ভর করে নিয়েছে। মিকো তার পেছনে ছোটে। পথে মিকো লক্ষ্য করে একটি প্রচণ্ড উজ্জ্বল সাদা আলো মন্দিরের ভেতরে ঝলমল করছে। তখন মিকো বুঝতে পারে সে কেবল আত্মাই দেখতে পারে না, ঈশ্বরীয় শক্তিও দেখতে পারে। সময় নষ্ট না করে মিকো হান্নাকে ধরে সরাসরি মন্দিরের ভিতরে নিয়ে যায়। তারা দুজনে মিলে প্রার্থনা শুরু করে। মিকো দেখে মন্দিরের বাইরে একজন মহিলার আত্মা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। শেষমেশ মিকো তার বন্ধুকে সেই আত্মা থেকে বাঁচাতে সক্ষম হয়। এরপর হান্না মিষ্টি খেতে আর ইচ্ছা করে না। সে সুস্থ হয়ে যায় এবং দুজনে আনন্দের সঙ্গে বাড়ি ফেরে। পরের দিন অডিটোরিয়ামে উৎসবের প্রস্তুতি চলছিল। ইউরি ও আকিও লক্ষ্য করে যে হান্নার সঙ্গে থাকা আত্মা অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ পর ইউরি মিকো ও হান্নাকে স্কুলের পুরনো ভবনে আমন্ত্রণ জানায়। সেখানে নাকি উৎসবের জন্য কিছু উপকরণ সংরক্ষিত আছে। ভেতরে মিকো দুইটি আত্মা দেখে, একটি শিশুর এবং একটি প্রাপ্তবয়স্ক পুরুষের, যাকে দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। হান্নার চারপাশে দেখছিল। তখন ইউরি মিকোকে জিজ্ঞেস করে কিভাবে হান্নার শরীর থেকে আত্মাটিকে সে ছাড়াতে পারল। তখনই আমরা জানতে পারি ইউরি চাচ্ছিল একজন এক্সোরসিস্ট হতে এবং মিকোর পদ্ধতি শেখার চেষ্টা করছিল, কিন্তু মিকো কিছুই বলে না। হঠাৎ সেই পুরুষ আত্মা বুঝতে পারল মিকো তাকে দেখতে পাচ্ছে। এই সময় ইউরি শিশুর আত্মার উপর এক্সোরসিজম শুরু করে। তার এমন ভয়ঙ্কর আচরণে হান্না এতটাই ভয় পায় যে সে চিৎকার করে দৌড়ে পালায়। এরপর বাইরে দেখা যায় মিকোর গর্ভবতী শিক্ষক খুব শীঘ্রই সন্তান জন্ম দিতে যাচ্ছেন এবং মিকো দেখে দেবতার হাত শিক্ষিকার পেটকে রক্ষা করছে। আকিও পাশে থেকে বলে ধীরে ধীরে মিকো এই নতুন জগৎটি সম্পর্কে বুঝে যাবে। পরের দিন নতুন শিক্ষক টোনো আসে। তিনি লাজুক ও অদ্ভুত এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেও কষ্ট পাচ্ছিলেন। ক্লাসে মিকো লক্ষ্য করে টোনোর ব্যাগের সঙ্গে একটি দুষ্ট মেয়ের আত্মা যুক্ত আছে, যা তাকে অনেকদিন ধরে অনুসরণ করছিল। ক্লাস শেষে হান্না স্বাভাবিকভাবেই মিকোকে টেনে নিয়ে গেল
টনুর সঙ্গে কথা বলতে, কিন্তু পুরোটা সময় মিকো অস্বস্তি অনুভব করছিল এবং আত্মার দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখছিল। সেদিন মিকোর ক্লাসকে উৎসবের জন্য ভুতুড়ে বাইরে তৈরি করার দায়িত্ব দেওয়া হলো। সবাই আইডিয়া নিয়ে আলোচনা করতে শুরু করে। সে সময়ে একটি পুরুষ আত্মা ঘুরতে শুরু করে এবং প্রতিনিয়ত টনুকে লক্ষ্য করছিল। মিকো মনে করে আকিও বলেছিল উৎসবের সময় স্কুলের সব আত্মা সক্রিয় হয়ে যাবে। উৎসবের জন্য প্রস্তুতি চলাকালীন মিকো অনেকগুলো আত্মা দেখতে পায়, কিন্তু সে প্রতিনিয়ত সেগুলোকে উপেক্ষা করে। এভাবেই মিকো লক্ষ্য করে হান্না টনুর সঙ্গে কথা বলছে এবং কিছুটা অদ্ভুত লাগছিল তাকে। ক্লাসে টনু হান্নাকে সবসময় একটু বিশেষভাবে লক্ষ্য করছিল, কিন্তু হঠাৎ টনুর পেছনে থাকা সেই দুষ্ট আত্মা দূরে চলে যায় এবং সরাসরি হান্নাকে লক্ষ্য করে। এটি দেখেই মিকো ভয় পেয়ে যায়। ক্লাসে এসে হান্নাকে কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন সে অবশেষে গ্রুপ ফটোর জন্য উপস্থিত হয়, তখন তাকে অসুস্থ মনে হচ্ছিল। আর অবাক করার বিষয়টি বোঝা যায় ছবিটি তোলার পর। মিকো বুঝতে পারে দুষ্ট আত্মা এখন পুরোপুরি যুক্ত হয়ে গেছে হান্নার সঙ্গে। মিকো এক মুহূর্ত নষ্ট না করে হান্নাকে ধরে নিয়ে যায় মন্দিরে, কিন্তু এবার হান্না মন্দিরে যেতে অস্বীকার করে। মিকো জোর করে টানলেও আত্মা হান্নার শরীর ছাড়ছিল না। মিকো তখন আর বুঝতে পারছিল না তার কি করা উচিত। এ সময় হান্না রেগে যায়। সে চিৎকার করে তার বন্ধুকে বলে পাগল। বাড়িতে ফিরেই মিকো রীতিমতো কেঁদে ভেঙে পড়ে। সে শুধু তার বন্ধুকে বাঁচাতে চেয়েছিল। এদিকে সেই ছোট ছেলের আত্মা এখনও মিকোর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। পরদিন কিছু অদ্ভুত ঘটনা ঘটে। মামুরও তার মেয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলছিল, কিন্তু মিকো তাকে পুরোপুরি উপেক্ষা করে, যেন সে সেখানে নেই। এই ঘটনাটি আমাদের মনে রাখতে হবে। এরপর দেখা যায় স্কুলে হান্না উপস্থিত হয়নি এবং ফোনেও সাড়া দিচ্ছিল না। মিকো হান্নার মাকে ফোন করে এবং জানতে পারে হান্না হঠাৎ করে কোমায় পড়েছে। ডাক্তাররা কিছু বুঝতে পারছিল না, কিন্তু মিকো জানত দুষ্ট আত্মা তাকে অভিশপ্ত করেছে। মিকো তখন তাড়াতাড়ি করে বের হয় ইউরি ও আকিওর সঙ্গে দেখা করতে। সে টনুর সঙ্গে যুক্ত আত্মার ছবি দেখায় এবং ইউরি সিদ্ধান্তে পৌঁছায় এটি একটি জীবন্ত আত্মা। জাপানে এমন একটি বিশ্বাস আছে, কেউ যদি কারোর প্রতি বিশেষভাবে আবদ্ধ হয়, বিশেষ করে মেয়েরা, এবং সেই ব্যক্তি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় যদি অতিরিক্ত ঈর্ষা ও রাগ প্রকাশ করে, তবে সে আবেগ থেকে একটি জীবন্ত আত্মা তৈরি হতে পারে। মূলত ব্যক্তিটি জীবিত থাকে, কিন্তু তার আবেগ একটি অভিশাপের আকার নেয়। ইউরি বলে যেহেতু টনো হান্নার প্রতি সদয় ছিল, তাই জীবন্ত আত্মা তাকে ঈর্ষা করছিল এবং তাকে আঘাত করার চেষ্টা করছিল। অর্থাৎ আত্মা আসলে হান্নার সঙ্গে যুক্ত নয়, বরং টনুর সঙ্গে যুক্ত ছিল। তাই হান্না যতবারই মন্দিরে যাক না কেন, আত্মা কখনোই তার শরীর ছাড়ছিল না। ইউরি তখন মিকোকে একটি সুরক্ষামূলক তাবিজ দেয়, যেটি আত্মা দূরে পাঠানোর ক্ষমতা রাখে, আর তারা সিদ্ধান্ত নেয় এটি টনুর জন্য ব্যবহার করবে। মিকো তাবিজটি নিয়ে কার্ডবোর্ডে লাগায়। সে ইচ্ছাকৃতভাবে টনুকে তা ধরতে দেয় এবং সঙ্গে সঙ্গে ইউরি একটি মন্ত্র পাঠ করতে থাকে, যা আত্মাকে তাড়াতে পারে। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ হঠাৎ সবাইকে অডিটোরিয়ামে ডাকা হয়। এরপর আকিও, ইউরি ও মিকো হাসপাতালে ফোন করে এবং জানতে পারে গর্ভবতী শিক্ষিকা হান্নাকে দেখতে গিয়েছিল। শিক্ষিকা আসলে সেই হাসপাতালে সন্তান জন্ম দেয়, আর তাই সে হান্নাকে দেখতে গেছে। মিকো শিক্ষিকাকে জিজ্ঞেস করে কিভাবে তিনি টনুকে চেনেন। শিক্ষিকা বলেন তিনি টনুর শৈশবের বন্ধু, তাই তাকে অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। এরপর মিকো তার ক্লাস শিক্ষককে সবকিছু খুলে বলেন। শিক্ষক অবাক হয়ে যায়। এরপর তিনি এখানে উন্মোচন করেন একটি গভীর রহস্য। যখন ক্লাস শিক্ষক ও টনু ছোট ছিল, একদিন তারা নাচের পার্টিতে যাওয়ার পরিকল্পনা করছিল। টনু তার মায়ের কাছে অনুমতি চায়, কিন্তু অবাক করার ব্যাপার হলো মা অদ্ভুতভাবে বিরক্ত হয়ে তাকে যেতে নিষেধ করে। তিনি কখনো চাচ্ছিলেন না কোনো মেয়ে তার ছেলের কাছাকাছি আসুক। তিনি সবসময় ছেলেকে তার সঙ্গে রাখতে চাইতেন। এই কথা শুনে মিকো বুঝতে পারে মা কোনো মেয়েকে তার ছেলের সঙ্গে আসতে দিতে চাইত না। এই কারণে টনু সবসময় লাজুক এবং অদ্ভুত আচরণ করত, কেননা তার সাথে থাকা সেই শয়তানি আত্মাটি সমস্ত শক্তি শুষে নিচ্ছিল। এই গল্প শেষে শিক্ষিকা বলেন টনুর সঙ্গে যুক্ত আত্মা একটি জীবিত আত্মা নয়, এটি একটি দুষ্ট আত্মা, কেননা টনুর মা কয়েক বছর আগে মারা গিয়েছে। মূলত টনুর মায়ের আত্মা মুক্তি লাভ করতে পারছিল না এবং তাকে তাড়ানোর জন্য টনুকে মন্দিরে নেয়ার প্রয়োজন ছিল। এ সময় আকিও সতর্ক করে সূর্যাস্তের আগে এটি করতে হবে, কেননা অন্ধকারের পরে মন্দিরের ঈশ্বরীয় শক্তি চলে যায়। সূর্য অস্ত হতে চলেছে
তাই মিকোর হাতে সময় খুবই কম। সে তাড়াতাড়ি বের হয়ে টোনোকে সাথে নিয়ে আসতে রাজি করায়। সে ভান করে উৎসবের সরঞ্জামের জন্য শপিং করতে যাচ্ছে সে, এবং টোনো তার কথায় রাজিও হয়। সে জানে না যে মিকো তাকে মন্দিরে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইউরিও সেখানে পৌঁছালেও আকিও তার সঙ্গে আসতে পারে না, কারণ সে একজন আত্মা এবং স্কুলের সঙ্গে আবদ্ধ। ওদিকে হাসপাতালে হান্নার শরীর কাঁপতে শুরু করে, আর শিক্ষক শৈশবের কথা মনে করেন, বিশেষ করে কিভাবে সে সবসময় টোনোর ভয়ঙ্কর মায়ের ভয়ে কাঁপত, যে অদ্ভুতভাবে সবসময় তার দিকে তাকিয়ে থাকত। কিছুক্ষণ পরে মিকো মন্দিরে পৌঁছায় টোনোকে সঙ্গে নিয়ে, আর বলতে থাকে শপিং সেন্টার মন্দিরের পেছনে, তাই প্রার্থনা করতে করতে সেখানে হেঁটে যাওয়া যাবে। কিন্তু টোনো ভেতরে যেতে ভয় পাচ্ছিল, আর ক্রমেই তার শরীর ব্যথা হতে শুরু করে। এ সময় মিকো তাকে বোঝায়। সে প্রায় জোর করে টোনোকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। টোনো নিজেও চেষ্টা করছিল এগোতে, কিন্তু সেই শয়তানি আত্মাটি যেন তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। হঠাৎ সেই আত্মা ভয়ঙ্কর হয়ে ওঠে, যা মিকোকে হতবাক করে দেয়। তখনই ইউরি পেছন দিক থেকে এসে টোনোকে ধাক্কা দিয়ে মন্দিরের ভেতরে নিয়ে যায়। মুহূর্তে আত্মা টোনোর থেকে আলাদা হয়। মিকো তাকে আরও মন্দিরের ভেতরে নিয়ে যায়, আর ইউরি এক্সোরসিজম শুরু করে, যেন আত্মা স্থায়ীভাবে চলে যায়। এতে আত্মা রেগে গিয়ে ইউরির দিকে এগিয়ে আসে, আর ইউরি ভয়ে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এই সময় মিকো বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে টোনোর মায়ের আত্মার কাছে মিনতি করে যেন সে তার ছেলেকে স্বাধীনভাবে বাঁচতে দেয়। তবে এতে আত্মাটি আরও রেগে যায়। আত্মা ধীরে ধীরে ঢুকতে শুরু করে মন্দিরের ভেতরে এবং মিকোর দিকে এগোতে থাকে, যেন কোনো শক্তি আত্মাকে থামাতে পারছিল না। ঠিক তখনই যখন সে আত্মাটাকে ধরতে যাচ্ছিল, মন্দিরের দেবতারা যেন তাকে থামিয়ে দিল। হঠাৎ পুরো জগৎটি সাদা কালো হয়ে যায় এবং মন্দিরের ভেতর থেকে ঈশ্বরীয় আলো বের হয়ে আত্মার মধ্য দিয়ে প্রভাবিত হয়। আত্মা ব্যথায় চিৎকার করতে থাকে। টোনো চোখের সামনে সবকিছু দেখে। এর কিছুক্ষণের মধ্যে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। টোনোর মা আর দুষ্ট আত্মা নয়, তিনি এখন শান্তিপূর্ণ আত্মায় রূপান্তরিত। টোনো তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। এ সময় মা তাকে বাইরে ডাকতে থাকে, নিজেকে পুনরায় যুক্ত করার চেষ্টা করছিল। অবশ্য টোনো অস্বীকার করে, আর মিকো তাকে বোঝায় এই আত্মা তাড়ানোর একমাত্র উপায় হলো এটিকে উপেক্ষা করা। সেই মুহূর্ত থেকে তারা গাছপালা ও সাধারণ বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। ধীরে ধীরে টোনোর মা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়, কারণ আত্মা বুঝতে পেরেছিল তার ছেলে আর তার প্রয়োজন নেই। শেষমেশ টোনো আত্মার হাত থেকে মুক্তি পেল। সব কৃতজ্ঞতাই মিকোর। ইতিমধ্যে হাসপাতালে হান্না জেগে উঠেছে এবং সম্পূর্ণ সুস্থ ছিল সে। পরের দিন উৎসব অনুষ্ঠিত হয় এবং সবকিছু সুন্দরভাবে শেষ হয়। মিকো ও হান্না আবার মিলিত হয়, সবাই আনন্দ করে, আর উৎসবের শেষে ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ করে অনেক ছাত্র স্কুল থেকে অদৃশ্য হয়ে যায়। এরা হলো সেই একই ছাত্ররা যারা কিছু বছর আগে ভূমিধসে মারা গিয়েছিল। প্রতি বছর উৎসবের সময় তারা ফিরে আসে খেলতে ও আনন্দ করতে। অবশেষে আকিও অদৃশ্য হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে হান্না ও ইউরিকে বলে যায়, আমি আগামী বছর